বাংলাদেশে ভোটে একেবারে অশান্তি, বোমাবাজি, দেদার ছাপ্পা। তারপরে আবার ভোট গণনা শুরু হওয়ার পরেও ঢাকা 15 নম্বর বুথে একেবারে ঢুকে গেলেন বিএনপি প্রার্থী। বিএনপি প্রার্থী ঢোকার চেষ্টাতে লাঠিচার্জ, পোলিং এজেন্ট ঢুকে যাওয়ার চেষ্টা, পোলিং এজেন্টেরও ঢুকে যাওয়ার চেষ্টা। দেখুন কি অবস্থা, দেখুন। ঢাকা 15 আসনে ভোট গ্রহণে কেন্দ্রে উত্তেজনা। ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়েন পোলিং এজেন্ট, লাঠিচার্জ করে পোলিং এজেন্টকে সরায় সেনাবাহিনী। জোর করে ভোট কেন্দ্রে ঢুকতে যান বিএনপি প্রার্থীও। বিএনপি প্রার্থী মিল্টনকে সরিয়ে দেন ভোটাররাই। ব্যাপক উত্তেজনা। ভোট গণনা শুরু হওয়ার পর থেকে, বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল, তখন থেকেই উত্তেজনা, ব্যাপক উত্তেজনা। গত 1.5 বছর ধরে বাংলাদেশে অশান্তি দেখে এসেছে মানুষ। ভোটের দিনও অশান্ত বাংলাদেশ। আর এই ভোট গণনা চলবে, বেশ কয়েক ঘন্টা ধরে চলবে। কে আসবে ক্ষমতায়, বিএনপি নাকি জামাত? ইতিমধ্যেই ভোট দিয়েছেন কোটি কোটি মানুষ বাংলাদেশের। এবার দেখাবো কি হয়েছে দিনভর। চরম অশান্তি বাংলাদেশের ভোটে। মুন্সিগঞ্জে দেদার বোমাবাজি, জামাত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দুদলের সংঘর্ষে এই রকম বোমাবাজি। দেখুন রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে, কিন্তু বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক দল। বিএনপি বহু বছর ক্ষমতায় থেকেছে। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন এবং তিনি আসার পরেই আওয়ামী লীগের সদস্যরাও, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও বিএনপির দিকে ঝুঁকেছে। এবার আওয়ামী লীগ এই প্রথম আওয়ামী লীগ ছাড়াই ভোট হয়েছে। আর সেই ভোটের দিন একেবারে দেদার বোমাবাজি। মুন্সিগঞ্জের ছবি দেখছেন আপনারা। এবার বাগেরহাটের ছবি দেখাবো। বিএনপি জামাত সংঘর্ষ। এই দুটো দলই মুখ্য দল, প্রধান দল সেখানে। এই দুটো দলের মধ্যেই লড়াই। বাংলাদেশে সেই ভোটের লড়াই যেমন, মাঠেও লড়াই। বাগেরহাটে বিএনপি জামাত সংঘর্ষ, দুদলের সংঘর্ষে আহত 19। ভোট কেন্দ্রের সামনে অস্ত্র সহ গ্রেফতার 1। দেখুন সেই ছবি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর। তুমুল অশান্তি বাগেরহাটে, মুন্সিগঞ্জে। সব ভিতরে গুরুতর অবস্থা। আমাদের অনেক লোক সামনেও আছে। মারছে কেন আমরা দাঁড়িপাল্লার ভোটার, এই জন্য দেবে না, কেন্দ্রে যাওয়া নিষেধ। দাঁড়িপাল্লা ভোটার। এবার চট্টগ্রামের ছবি দেখুন। জামাত আবার বিএনপি, জামাত আর বিএনপি, সেখানেও সংঘর্ষে জড়িয়ে পড়ে জামাত এবং বিএনপি। ভোট চলাকালীনই চট্টগ্রামে উত্তেজনা ছড়ায়। সকাল থেকে কোথাও উৎসবের মেজাজ, কোথাও আবার এরকম সংঘর্ষ জামাত বিএনপি। লাঠালাঠি, একেবারে লাঠি উঁচিয়ে মারার হুঁশিয়ারি, হুমকি, লাঠি উঁচিয়ে মার। এটা চট্টগ্রামের। এরপরে ব্রাহ্মণবাড়িয়ার ছবি দেখাবো।
ব্রাহ্মণবেড়িয়ায় ভোটে অশান্তি, বিএনপি নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। এখানে বিএনপি এবং নির্দল প্রার্থী, বিএনপি দীর্ঘদিন পর ক্ষমতায় আসার আশায় রয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায়, সেই বিএনপি নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। মনে করা হচ্ছে আওয়ামী লীগ এই প্রথম নিষিদ্ধ এবং ভোটে নেই, তাই বিএনপি হয়তোবা খোলা মাঠ পেতে পারে। বুঝতে পারছি না তো, তানভীর ভাইয়ের সাথে মনে করছে পেয়েছে। ভয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন ভোটাররা। সকাল থেকে মহিলাদের লম্বা লাইন ছিল, সকাল থেকে তাদের আশা ছিল যে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে আবার। কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় এই রকম অশান্তির ছবি বাংলাদেশ জুড়ে। এবার ঢাকার মণিপুর স্কুল, ঢাকাতেই মণিপুর স্কুলে উত্তেজনা, ব্যালট পেপার ছিনতাই, কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতিতে উত্তেজনা। দেখুন, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ আর তাই ঘিরে তীব্র উত্তেজনা, মারামারি, হাতাহাতি। একটা ভোট কেন্দ্রের ভেতরে হাজার হাজার মানুষ, প্রায় ভোট দেবেন কিভাবে সাধারণ মানুষ, লাইনে দাঁড়াবেন কিভাবে, এই রকমই অশান্তি। বাংলাদেশের সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, হাতাহাতিতে তীব্র উত্তেজনা ঢাকাতেই। এবার ছাপ্পা ভোট দেখুন, দেদার ছাপ্পা বাংলাদেশের ভোটে। ভোট দিতে তিনজন একসঙ্গে, দেখুন ছাপ্পা ভোট নোয়াখালীতে, বাংলাদেশের নোয়াখালীতে ছাপ্পা ভোট। আরও দেখাবো ছাপ্পা ভোট, দেদার ছাপ্পা। কোনোখানে বিএনপির বিরুদ্ধে অভিযোগ, কোনোখানে জামাতের বিরুদ্ধে অভিযোগ। বরিশালের ছবি দেখাবো, বরিশালে ছাপ্পার অভিযোগ ভোটারের, ভোট দিতে না পেরে আক্ষেপ ভোটারের। ভোট দিতে এসেছেন কিন্তু ভোট হয়ে গেছে, সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর জওয়ানরা। ভোট কারচুপি, সকাল থেকে একটি ভোট কারচুপি হয়েছে, আপনারা দেখছেন। ভোট কিন্তু ভোট দিতে মাইদি আমার ভোট আরেকজনে দিয়ে লাইছে, আমার ফিট আমার তার নাম টাম সব কিছু হয়ে গেছে। এত বছর পর আশা আঙ্কা করে আইলাম ভোট দেওয়ার জন্য, তাও দিতে পারলাম না। আমি ভিতরে গেছি রে, সিরিয়াল নম্বর বলছে রে, নাম বলছে রে, আমি নাম ঠিকানা বলছি, বলছে রে আমাকে আমার ভোট হয়ে গেছে। আমি তো আইলাম ওই মাত্র, ভোট হয়ে গেল কীভাবে, ভোট তো আবার শুরু হয়েছে, এই জন্য তো ফার্স্টই পাইলাম। এই যে বলছিলাম, কোথাও জামাতের বিরুদ্ধে অভিযোগ, কোথাও বিএনপির বিরুদ্ধে অভিযোগ। বেলঘরে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছাপ্পার। বিএনপির ছাপ্পা ভোটে অসহায় ভোট কর্মীরা, ভোট কর্মীদের সামনেই ছাপ্পা, একের পর এক ছাপ্পা। দেখুন ভোট কর্মীরা কি বলছেন, দেখুন। আমরা গন্ডগোলের শুরুতে আমরা দরজা বন্ধ করতে অনেকক্ষণ দরজা ভাঙাভাঙির চেষ্টা করতে আমরা ভিতর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বন্ধ রাখার জন্য, কিন্তু সর্বশেষ দরজার ওই যে হুক খুলে তারা ঢুকে গেছে এবং আমাদের মাথা আঘাত করার চেষ্টা করছে এবং সর্বোচ্চ চেষ্টা করছি এটা। শেষ পর্যন্ত 15-20টা ব্লেড পেপার ওনারা সিনে চিল মারতে, কিন্তু ভিতরে ঢুকে আমি দিনে এবং আমি ব্লেড বক্সটা আমার নিজ দায়িত্বে রাখছি এবং এখন যেগুলো আছে এভাবে পড়ে আছে। এটা কি বিএনপির দানের শেষের পাশে? আপনি কি দেখেছেন এখান থেকে ছিঁড়ে তারা ঢুকেছে পারছে কিনা? আপনি তো ছিলেন, আপনি আর টাঙ্গাইলে কার বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ জানেন? একেবারে প্রিসাইডিং অফিসার বসে বসে ছাপ্পা দিচ্ছেন। দেখুন টাঙ্গাইলে ভোটের একেবারে নিজেই বসে বসে ছাপ্পা দিচ্ছেন নিশ্চিন্তে। না আপনি সাদা কাগজটা দেন, আপনি সাদা কাগজটা ধরেন না ভাই, সাদা কাগজ আপনি কি করছেন দেখি একটু দেন। কি করছেন দেখতে চাইলে অস্বীকার করছেন, দিতে চাইছেন না। আপনি নিজ হাতে ওনাকে টিপস করেন না, আপনি টিপ দিলেন না, ওনারা তো এখানে কালি কেন?
আর সকাল সকাল আওয়ামী লীগ একটি ভিডিও পোস্ট করে, সেই ভিডিও পোস্টে বাংলাদেশে ছাপ্পা ভোটের অভিযোগ করে, ভোটে রিগিং এর অভিযোগ আওয়ামী লীগের, জামাতে ইসলামীর বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, একাধিক জায়গায় রাত থেকে ছাপ্পা ভোটের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলো আওয়ামী লীগ, ফাঁকা পাতায় স্বাক্ষর করছেন প্রিজাইডিং অফিসার, ভোটের ফলেও সই করে দিচ্ছেন, রেজাল্টই বেরোলো না, এরকমটাই অভিযোগ আওয়ামী লীগের। এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? তাহলে বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? মানে ওই যে সেটা তো আপনাদের ব্যর্থতা। ভোট কেন্দ্রে গেলাম, আমার বলতেছে যে আমার ভোট হয়ে গেছে। আমি তো স্যার ভোট দিই নাই স্যার, আমি প্রথমবার গেছি, প্রথমবার আমার বলতেছে আমার ভোট হয়ে গেছে। এই কারচুপি তো স্যার মানা যায় না এইভাবে। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম, আমি যে কেন্দ্রের সামনে আছি, ওই যে বাইরে আছে, আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো। এবার কাউন্টিং চলছে, আজকের ভোট হলো, আর আগামী কালের মধ্যে জানা যাবে বিএনপি না জামাত কে এলো ক্ষমতায়। বাংলা বলায় হামলা চালালো, এফআইআর হলো, নিষ্ক্রিয় পুলিশ। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। এই ঘটনায় অতি সক্রিয় হয়ে আমির চাঁদ ও তার পরিবারের আরো 4 জনকে গ্রেফতার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। অথচ আমির চাঁদের বাড়িতে হামলার অভিযোগে সেই পুলিশ নিষ্ক্রিয়। গত রবিবার বাড়িতেই মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তাঁর ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই তাঁরা সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্ত অভিযোগের পর পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেফতার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখ দানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ, তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ? আমির চাঁদের মা মারা গেছে, মাটি দেবো বলে আমরা গিয়েছিলাম। গ্রামের কিছু লোক গিয়ে আমাদেরকে প্রচণ্ড মারধর করে, যাদের নামে কমপ্লেন করা হয়েছে তাকে একটাকে অ্যারেস্ট করে নিই। আমার জামাই নির্দোষ, আর দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। এর দৃষ্টান্ত বলে আমরা শাস্তি চাই। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। অভিযোগ হওয়ার পরেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে। মায়ের চোখ দান করায় অতি সক্রিয় হয়ে ছেলেকে বন্দী করেছিল পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে ছিল শুনানি। সেখানেই বিচারক আমির চাঁদ শেখ এবং তার পরিবারের আরো 4 জনের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। আদালতে কেউই জামিনের বিরোধিতা করেননি। বেলের আবেদন করেছিলাম, কোর্ট বেল মঞ্জুর করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত 2 পক্ষের শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জন। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। যে কিসের বিচার, তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থ ব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী।
নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরে অবাক করা কাণ্ড, কিশোরী নাকি মারা গেছেন জানিয়ে দিলেন নার্সিংহোম কর্তৃপক্ষ, ডাক্তার পর্যন্ত। কিন্তু না, অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান ফেরত আনলেন প্রাণ। মেয়েটিকে দেখে ডাক্তার বলেছিলেন মৃত, দেহে প্রাণ নেই। এরপর যথারীতি শুরু হয় শেষকৃত্যের তোড়জোড়, খোঁড়া হয় কবর। কিন্তু অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের তৎপরতায় সেই মেয়েই ফিরল বাড়িতে। পূর্ব মেদিনীপুরের কাঁথির বছর 14 কিশোরী। পরিবারের দাবি সম্প্রতি সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সরকারি হাসপাতাল ঘুরে তাকে গত 5ই ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। অ্যাম্বুলেন্সেই তাকে দেখেন নার্সিংহোমের ডাক্তার, বলেন কিশোরী মারা গিয়েছে। পরে আরও এক ডাক্তার একই কথা বলেন, কিন্তু অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান মানতে চাননি। তিনি বুঝতে পারেন এখনো প্রাণ আছে, তাই কিশোরীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন। এদিকে ততক্ষণে কবর খোঁড়া হয়ে গিয়েছে, কিন্তু টেকনিশিয়ান কিছুতেই মানতে নারাজ যে কিশোরী মারা গিয়েছে। শেষমেশ তার চাপেই কিশোরীকে নিয়ে যাওয়া হয় কাঁথি হাসপাতালে। এই সরকারি হাসপাতালের ডাক্তাররাও দেখে বলেন কিশোরী বেঁচে আছে। তাকে তখন ভর্তি করানো হয়। 7 দিনে সে সুস্থ হয়ে ওঠে, ফিরে যায় বাড়িতে। কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মরে গেছে। আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে চোখ দেখে। মা একটু বকাবকি করেছিল, মায়ের ওষুধটা, ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল, 4টে ওষুধ খেয়ে নিয়েছিল। বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার পরে ওই টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারুণ নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। ডাক্তার মৃত ঘোষণা করার পরেও জীবিত, এ যেন এক নতুন জীবন। সৌজন্যে অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান ও কাঁথি হাসপাতালের চিকিৎসকরা তাদের মালা পরিয়ে সম্মান জানায় কিশোরীর পরিবার। ওরা ওই আমাদের যে টেকনিশিয়ান ছিলেন আইসিইউ ভ্যানের, তিনি কিন্তু বরাবরই বলে এসেছেন যে রোগীটি বেঁচে আছে, এবং ডাক্তারবাবুরা তার কথা বিশ্বাস করেননি এবং তাকে বলেছেন যে না, তোমার যন্ত্রভুল, রোগীটি মারা গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই রবীন্দ্রনাথবাবু, যিনি আর কি টেকনিশিয়ান ছিলেন, ওনার প্রচেষ্টাতেই মূলত সাথে সাথে ওকে ভর্তি করার পরেই আমরা দেখতে পাই উনি কিন্তু বেঁচে আছে, এবং ওর কোনো রকম ব্রেন ডেড বা এইসব কিছু কোনো প্রমাণ আমরা পাইনি। পুরোপুরি সজ্ঞানেই ছিল, এবং দিন সাথে থাকার পরে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। অনেকেরই প্রশ্ন, নার্সিংহোমের ডাক্তার একজন জীবিতকে কিভাবে মৃত বললেন? পেশেন্টকে আমি দেখি, তখন পেশেন্টের ভাইটালস অনেক উইক ছিল, ভেন্টিলেশন অবস্থায় আমি বলি পেশেন্ট খুব খারাপ আছে। সঙ্গে সঙ্গে বললাম যে একটা সরকারি হাসপাতাল বা বড় জায়গায় কোথাও নিয়ে যেতে হবে। চিকিৎসকদের বিরুদ্ধে হঠাৎ এই ধরনের অভিযোগ ওঠা মানে কি বলবেন? সেটা দিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা পলিটিক্যাল ব্যাপার, সেই দিকে আমি যাব না এখন। নিউজ 18 বাংলা। নেতার দাদাগিরি, খণ্ড ঘোষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মার। আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হলো। আজকে সেই পরীক্ষার্থী ট্রমা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলেন, কিন্তু কি হলো, দুই দলের সমর্থকে, দু দলের তৃণমূল এবং বিজেপি, তার বাবা বিজেপি সমর্থক, ভাঙচুর দোকানে, বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ায় হামলার অভিযোগ, আর এই নিয়ে মারামারিতে মাঝখানে পড়ে গেলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মার নেতার, বেরুগ্রামের ঘটনা। আমার বাবাকে এসে বলে কি না দোকান বন্ধ কর, সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে, আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয়, এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো। আমার বিচার চাই, এবং এখন বিশাল আশঙ্কা আছি, কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা, সেই মানসিকতাটাই আমার আজকে মানে। পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যাইনি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা, আমাদের বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। এই অভিযোগ ভিত্তিহীন
এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ফ্যামিলি ম্যাটার। আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বোয়াইচন্ডী আমরা 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই, ওদের সঙ্গে যে হাজির হয়ে যায় সেই হিসাবে একটা যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি এবং সেইটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে। আর খণ্ডঘোষের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। বেলুগ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী বাজারের এক ব্যবসায়ী দীপক অধিকারী ও তার পুত্র আস্তিক অধিকারী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে মারধর করে জলে ফেলে দিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ লকায়ের নেতৃত্বে 10 থেকে 15 জনের দুষ্কৃতী বাহিনী। এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন। ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। এ যেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তিনি, মেয়েটি একেবারে পালিয়ে গিয়ে বিয়ে করেন, শ্বশুরবাড়িতেই ছিলেন, তারপরে পরীক্ষা দিতে এসেছেন, আর পরীক্ষা হল থেকে বেরোতেই এবার মা আর শাশুড়িতে টানাটানি, কে তাকে বাড়িতে নিয়ে যাবেন। শেষমেশ অসুস্থ হয়ে পড়লেন ওই তরুণী এবং তারপর শাশুড়ি সুস্থ হয়ে শ্বশুরবাড়িতেই ফিরে গেলেন। আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে, তুমি আমার বাড়ি, তোমাকে আমি এখন চিনি না, মেয়েকে তো চিনি না, কেউ তো চিনো, তোমার মেয়ে কিসে, তোমার মেয়ে কিসে, আমার বাড়িতে যে নিয়ে আসবে বলে দিচ্ছি। আমার বাড়িতে মেয়ে ছিল, আমার বাড়ি দিয়ে নিয়ে যাবে, আমি দিয়ে দেবো তোমাকে। মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি আমার বাড়ি দিয়ে, নিয়ে পরীক্ষা দিতে এসছে। ওর মা স্কুলে এসে ঝামেলা করছে, মেয়েটাকে টানা হিজড়া করছে, মেরেছে কি মেরেছে সেটাও আমি জানি না, কিন্তু মেয়েটার খুব গায়ে বলছে রাস্তায় পড়ে গেছি। এখন বলছে মেয়েটা, এখনো বলছে যে আমি মেয়ে নিয়ে যাব, আমাকে যেতে দাও। আমি বলছি যে মেয়ে নিয়ে যাবে, ঠিক আছে, তোমার যখন অতই জিদ আছে তুমি নিয়ে যাও, আমার বাড়ি দিয়ে নিয়ে এসো মেয়ে, আমি রাস্তাঘাটে তো দেবো না। আমি ছেলে পটিয়ে নিল, বলছে আমি বিষ খেয়েছি, বিষ খেয়ে মেয়েটাকে পটিয়ে নিল, বলছে তোর জন্য আমি বিষ খাচ্ছি, বাস মেয়েটা ওর সঙ্গে চলে গেল। আর মা এত ভালোবাসলো সে কিছু না, আজকে মা মরে যাচ্ছে, ছেলেটা বলছে কি মা মরে যাক না, মানে মায়ের আর দুটো বাচ্চা অনাথ হয়ে যাক, এ বলছে। যেমনি মাথার ড্যামেজ করে দেয় না অমনি করে দিল আমার মেয়েকে। আমি চাইছি আমার মেয়ে আমার সঙ্গে থাকুক।